আজ আমরা এমন এক সাম্রাজ্যের কথা বলবো যা প্রায় ৪০০ বছর ধরে বাংলা শাসন করেছে। এটা শুধু একটা রাজবংশ ছিল না, এটা ছিল বাংলার এক স্বর্ণযুগ আর ভারতে বৌদ্ধ ধর্মের শেষ মহান পৃষ্ঠপোষক। চলুন এই পাল সাম্রাজ্যের অসাধারণ গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক, কারণ এই প্রশ্নটার উত্তরের মধ্যেই লুকিয়ে আছে পাল সাম্রাজ্যের অবিশ্বাস্য শুরুর গল্পটা। তো পালরা যখন ক্ষমতায় আসে তার আগে বাংলার অবস্থা ঠিক কেমন ছিল? চলুন প্রথমে সেই সময়টাতেই ফিরে যাই। মাৎসনে অষ্টম শতাব্দীর বাংলাকে বোঝানোর জন্য এর থেকে ভালো কোনো শব্দ সায়দার হয় না। গৌড়রাজ্যের পতনের পর গোটা বাংলা জুড়ে চলছিল এক ভয়াবহ অরাজকতা, মানে জোরজার মুলুকতার। একবার ভাবুন তো সেই সময়ের কথা, কোনো কেন্দ্রীয় শাসন নেই, কোনো আইন নেই। ছোট ছোট শাসকরা সারাদিন শুধু নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে, আর সাধারণ মানুষের জীবন সে তো দুর্বিষহ। ঠিক এই রকম একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি থেকেই একটা সমাধানের জন্ম হয়েছিল। এই যে চরম অরাজকতা, এর সমাধানটা কিভাবে এলো? কোনো দিগ্বিজয়ী বীরের হাত ধরে? না, একদমই না। এর সমাধান ছিল একেবারেই অন্যরকম, আর সেই যুগের জন্য বলতে গেলে যুগান্তকারী। সাধারণত কি হয়, এমন পরিস্থিতিতে কোনো শক্তিশালী সেনাপতি আসেন, তরোয়াল দিয়ে সব দখল করে নেন। কিন্তু এখানে ব্যাপারটা ছিল একদম অন্যরকম। হ্যাঁ, ঠিকই দেখছেন, একটা পছন্দ, একটা নির্বাচন। সেই যুগে যখন রাজা মানেই রাজার ছেলে রাজা হবে, তখন বাংলার মানুষ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছিল। খালিমপুর তাম্রলিপি থেকে আমরা জানতে পারি যে বাংলার প্রকৃতি, অর্থাৎ সাধারণ মানুষ আর স্থানীয় প্রধানরা একজোট হয়ে গোপাল নামে একজনকে তাদের রাজা হিসাবে বেছে নিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, এই মাৎস্যন্যায়ের অবসান ঘটানো। ভাবা যায়, তিনি কোনো ক্ষমতা দখলকারী বিজেতা ছিলেন না, ছিলেন জনতার পছন্দ। আর এভাবেই এক সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ এক নতুন রাজবংশের পত্তন করেন। গোপালের হাত ধরে যে সাম্রাজ্যের শুরু হলো, চলুন দেখি সেটা তার পরের প্রজন্মের হাতে কোথায় গিয়ে পৌঁছালো। এবার আমরা সেই স্বর্ণযুগের কথা বলবো। গোপালের পর এলেন তার ছেলে ধর্মপাল, আর তারপর তার নাতি দেবপাল। এই দুজনের সময়েই পাল সাম্রাজ্য বলতে গেলে ক্ষমতার একেবারে শিখরে পৌঁছেছিল। ধর্মপাল তো কনৌজ পর্যন্ত দখল করে উত্তর ভারতের অধিপতি উপাধি নিয়েছিলেন, আর দেবপালের সময়ে এই সাম্রাজ্য প্রায় গোটা উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল। মানে এক কথায় অসামান্য সামরিক সাফল্য। কিন্তু এই স্বর্ণযুগের আসল ভিত্তিটা কি ছিল? শুধু মিলিটারি পাওয়ার? একদমই নয়। পালদের আসল পরিচয় লুকিয়ে আছে তাদের শিল্প, স্থাপত্য আর জ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতায়। তাদের তৈরি বিশ্ববিদ্যালয়গুলো, যেমন নালন্দা বা বিক্রমশিলা, ছিল তৎকালীন বিশ্বের সেরা জ্ঞানকেন্দ্র। আজকের দিনের হার্ভার্ড বা অক্সফোর্ডের সাথে তুলনা করতে পারেন। স্ক্রিনে এই যে একটা সংখ্যা দেখছেন 177, এটা কি? এটা হলো সোমপুর মহাবিহারের ভিক্ষুদের ঘরের সংখ্যা। এখন এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ২১ একর জুড়ে বানানো এই বিশাল স্থাপত্যে ১৭৭টা ঘর, মন্দির আর স্তূপ ছিল। এর বিশালত্ব দেখলেই বোঝা যায় পালদের পৃষ্ঠপোষকতা কোন পর্যায়ে ছিল। কিন্তু ইতিহাসে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, তাই না? পালদেরও পতনের সময় এসেছিল। তবে সেই পতন থেকেও তারা ঘুরে দাঁড়িয়েছিল, যেটা আরও বেশি ইন্টারেস্টিং। সবচেয়ে শক্তিশালী রাজার মৃত্যুর পরই সাধারণত সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। দেবপালের পরেও ঠিক তাই হল, কিন্তু আসল ধাক্কাটা এলো ভেতর থেকে। কৈবর্ত বিদ্রোহ, এটাকে ভারতের ইতিহাসে প্রথম সফল গণ অভ্যুত্থানও বলা হয়। ভাবুন একবার, সাধারণ কৃষক আর মৎস্যজীবীরা একজোট হয়ে একজন রাজাকেই হারিয়ে দিচ্ছে। শুধু হারাচ্ছে না, যুদ্ধে মেরেও ফেলছে। আর তারপর উত্তরবঙ্গে একটা স্বাধীন রাজ্যও তৈরি করে ফেলছে। এটা সেই যুগে একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। যখন মনে হচ্ছিল পাল বংশের গল্প এখানেই শেষ, ঠিক তখনই এলেন রামপাল। তার গল্পটা কোনো সিনেমার থেকে কম নয়। জেল থেকে পালিয়ে বন্ধু সামন্তদের একজোট করে তিনি কৈবর্ত বিদ্রোহ দমন করেন। তিনি শুধু হারানো রাজ্যই ফিরিয়ে আনেননি, পাল সাম্রাজ্যের প্রায় নিভে যাওয়া প্রদীপটাকেও আবার জ্বালিয়ে তুলেছিলেন। সাম্রাজ্য তো একদিন শেষ হয়ে যায়, কিন্তু তাদের কাজগুলো থেকে যায়। পালদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। চলুন দেখি তারা আমাদের জন্য কি রেখে গেছে। তো পালদের কাছ থেকে আমরা কি পেলাম, মানে তাদের আসল কন্ট্রিবিউশনটা কি? মূলত ৩টে জিনিস। ১, তারা ছিল বৌদ্ধ ধর্মের শেষ ভারতীয় আশ্রয়দাতা, আর তাদের হাত ধরেই জ্ঞানচর্চা তিব্বত পর্যন্ত পৌঁছেছিল। ২, আমাদের যে বাংলা ভাষা, তার জন্ম কিন্তু এই সময়েই। চর্যাপদ, যেটা প্রথম বাংলা সাহিত্য, সেটাও তখনই লেখা। আর ৩, তাদের তৈরি ভাস্কর্য, সেটার প্রভাব তো নেপাল, তিব্বত ছাড়িয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
ঐতিহাসিকরা এক কথায় বলেন যে পাল যুগ ছিল বাংলার এক স্বর্ণযুগ। আর বলবেন নাই বা কেন, যে অরাজকতা থেকে তারা বাংলাকে বাঁচিয়েছিল আর তারপর যে সমৃদ্ধি এনেছিল তা সত্যিই অতুলনীয়। তবে সব গল্পেরই একটা শেষ থাকে। প্রায় 400 বছর শাসন করার পর সেন বংশের উত্থানের সাথে সাথে পাল সাম্রাজ্যের সূর্য অস্ত গেল, আর এর সাথেই শেষ হল উপমহাদেশের শেষ বৌদ্ধ সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়। পালদের পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে কিভাবে এমন একটা উত্তরাধিকার তৈরি করা যায় যা হাজার বছর পরেও মানুষ মনে রাখে। অরাজকতা থেকে জন্ম, জ্ঞান বিজ্ঞানের সেরা, আবার পতন থেকে ঘুরে দাঁড়ানো। পালদের গল্পটা শুধু একটা রাজবংশের ইতিহাস নয়, এটা আসলে আমাদের বাংলার আত্মপরিচয়ের একটা বড় ভিত্তি।